আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটা সম্পূর্ণরূপে বুঝে নেব, সেই সঙ্গে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করব সেটাও দেখে নেব। তোমরা জানো প্রতিটা প্রশ্নের জন্যই একটা ভূমিকার প্রয়োজন আছে। তো এই প্রশ্নের জন্য আমরা কি ভূমিকা ব্যবহার করতে পারি চলো একটু দেখে নিই। প্রধানত সূর্যের উত্তাপে বায়ুমণ্ডল উত্তপ্ত হলেও ভূপৃষ্ঠের সর্বত্র সমান উষ্ণতা অনুভূত হয় না। কি বললাম ভূমিকাতে? যে বায়ুমণ্ডল প্রধানত সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়, সারা পৃথিবীর বায়ুমণ্ডল, তা সত্ত্বেও সব জায়গায় সমান পরিমাণে উত্তপ্ত হয় না। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। তো কেন হয় না সেটাই আমাদের মূল প্রশ্ন। এই তারতম্যের কারণ কি? এরপরে আমরা মূল প্রশ্নে চলে এলাম, একটা হেডিং দিয়ে দিয়েছি। এবারে কারণগুলি আমরা পর আলোচনা করব। অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম কারণ হিসেবে আমরা এনেছি অক্ষাংশ। অক্ষাংশ কিভাবে উষ্ণতার তারতম্য ঘটিয়ে থাকে এরপর আমরা সেটা ডিটেলসে আলোচনা করে দেব। অক্ষাংশের তারতম্যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে। প্লেন একটা কথা আমরা লিখে দিয়েছি যে অক্ষাংশ, এই পয়েন্টে অক্ষাংশের তারতম্যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে। কিন্তু কেন ঘটে তার জন্য আমরা একটা সাব পয়েন্ট এনেছি কারণ। কি কারণে এই বিষয়টা ঘটে সেটা এবার আমরা আলোচনা করব। কিভাবে? কারণ হিসেবে কাকে এনেছি? পতন কোণের পার্থক্য। পতন কোণের, কার পতন কোণ? সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। কিভাবে? অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য ঘটে। অর্থাৎ অক্ষাংশের পার্থক্য করলে সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ কীভাবে কত ডিগ্রি কোণ করে সে পড়ছে সেই ডিগ্রির পার্থক্য ঘটতে থাকে অক্ষাংশের পার্থক্যের সঙ্গে সঙ্গে। আশা করছি বোঝা গেছে। পরবর্তী সময় আরও বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে কি বললাম? অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য ঘটে, ফলে স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে। যেহেতু পতন কোণের পার্থক্য ঘটেছে সেই কারণেই উষ্ণতার পার্থক্য ঘটে। পতন কোণের পার্থক্য কিসের উপর নির্ভর করে ঘটে? না, অক্ষাংশের পার্থক্যের উপর। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। এরপরে দেখো, এই বিষয়টাকে আবার ক্লিয়ার করার জন্য আমরা উদাহরণ হিসেবে একটা পয়েন্ট এনেছি, যেমন। এরপরে আমরা একদম পার্টিকুলার কোন জায়গাতে এই বিষয়টা ঘটছে সেটা তুলে ধরব। যেমন কিভাবে সেটা? লম্বরশ্মি কম স্থান জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে উষ্ণতা বেশি অনুভূত হয়। ক্লিয়ার? বিষয়টা কি দেখলাম? সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য করলে উষ্ণতার যে পার্থক্য ঘটে সেটা আমরা আবার ডিটেলসে দিয়ে দিলাম যে লম্বরশ্মি কম স্থান জুড়ে ছড়িয়ে পড়ে, তাই উষ্ণতা বেশি অনুভূত হয়। উদাহরণ হিসেবে কি দেব? নিরক্ষীয় অঞ্চল।
নিরক্ষীয় অঞ্চল। ক্লিয়ার? দ্বিতীয় আর একটা পয়েন্ট আমরা এখানে ব্যবহার করব। এখানে কি জানাবো? তির্যক রশ্মি বেশি স্থান জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে উষ্ণতা কম অনুভূত হয়। উদাহরণ হিসেবে কি দেব? মেরু অঞ্চল। ক্লিয়ার? আশা করছি বিষয়টা বোঝা গেছে। এবারে চিত্রে বিষয়টা একটু বুঝে নিই, আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা শেষ অংশটা শুধু একটু বোঝার চেষ্টা করব। একই পরিমাণ রশ্মি আমি দেখিয়েছি নিরক্ষীয় অঞ্চলে। তোমরা জানো এটা নিরক্ষরেখা, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে লম্ব রশ্মি, লম্বভাবে পড়েছে রশ্মি, যে পরিমাণ জায়গা জুড়ে সে আলোকিত করছে বা উত্তপ্ত করছে, সম পরিমাণ রশ্মি দেখানোর চেষ্টা করেছি। দেখো সে অনেকটা বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। তাহলে স্বাভাবিকভাবেই একই পরিমাণ রশ্মি যদি কম স্থান জুড়ে ছড়িয়ে পড়ে, সেই জায়গাটা বেশি উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। সেই পরিমাণ রশ্মি যখন অনেকটা জায়গাকে উত্তপ্ত করতে চাইবে, তখন নিশ্চয়ই সেখানে উত্তাপ কম হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা ছোট বাটিতে জল নিলাম আর এক কড়াই জল নিলাম, সমান তাপ দিলাম দুটোকে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দুটো বাটিকেও দিলাম এবং কড়াইকেও দিলাম। কি হবে? বাটির জল যতটা উত্তপ্ত হবে তার পরিমাণ কম বলে কড়াইয়ের জল কিন্তু ততটা উত্তপ্ত হবে না। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, বোঝা গেছে। 2 নম্বর পয়েন্ট, ভূমির উচ্চতা। দেখো, ভূমির উচ্চতা বা ভূভাগের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটা আমরা জানি, তাই তো? সেই বিষয়টা এখানে লিখে দেব। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কমে যায় বা কমতে থাকে। ক্লিয়ার? আমরা তো জানি প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। ক্লিয়ার? কিন্তু এই উষ্ণতাটা কমে কেন, কি কারণে এই বিষয়টা ঘটে, আমরা পয়েন্ট আকারে সেইটা পরের পয়েন্টে আমরা উল্লেখ করে দেব। কিভাবে? প্রথম কারণ হিসেবে আমরা দেখাবো বিকিরিত তাপের খুব কম অংশই উপরে পৌঁছায়। বিষয়টা কীরকম একটু দেখে নিই। তোমরা সবাই জানো যে ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয়, সেই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ু আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে, ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাহলে যে স্থান তুলনামূলকভাবে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত, সেই স্থানের বাতাস পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ পৌঁছাতে অনেক বেশি সময় লাগে বা ঠিকমতো পৌঁছাতেও পারে না। ফলে স্বাভাবিকভাবেই উপরের বাতাস কম উত্তাপ পায়। ক্লিয়ার? ফলে কম উষ্ণ হয়। বোঝা গেছে? দ্বিতীয় পয়েন্টে কি রয়েছে না, উপরের বাতাসের ঘনত্ব অনেক কম। তাহলে কি বললাম? উপরের বাতাসের বা উপরের বায়ুর ঘনত্ব কম, ফলে তাপ শোষণ বা ধরে রাখা ক্ষমতা দুটোই কম। বিষয়টা কীরকম? যেহেতু তার ঘনত্ব কম, তাই সে বেশি পরিমাণ তাপ শোষণ করতে পারে না, এমনকি ধরেও রাখতে পারে না। এই দুই কারণে স্বাভাবিকভাবেই উপরের বাতাস কম উষ্ণ হয়। ক্লিয়ার? এখানে ছবিতে একটু বোঝার চেষ্টা করি। একটা উচ্চতার ছবি আমি এঁকে দেখিয়েছি, নিচে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আমরা জানি প্রতি 1 কিলোমিটার উচ্চতা অর্থাৎ 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে
6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। তাই দেখো পরপর 23.6, 17.2, 10.8, 4.2 উপরে 4000 মিটার উচ্চতাতে অর্থাৎ 4 কিলোমিটার উচ্চতাতে উঠে যাওয়ার পর উষ্ণতা কমে গেছে। এই চিত্রটা কিন্তু তোমরা ব্যবহার করবে। ক্লিয়ার? এরপরে আমরা একটা উদাহরণ দিয়ে দেব। খুব কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতা বেশি হওয়ায় শিলিগুড়ির তুলনায় দার্জিলিংয়ের উষ্ণতা কম। ক্লিয়ার? আশা করছি মনে রাখতে তোমাদের খুব একটা অসুবিধে হবে না। চলে যাই পরের পয়েন্ট, সমুদ্র থেকে দূরত্ব যত বাড়বে উষ্ণতা তত বেশি অনুভূত হবে। ক্লিয়ার? সেই বিষয়টাই আমরা এখানে শুধু তুলে দেব। সমুদ্র থেকে দূরত্ব বৃদ্ধি পেলে উষ্ণতা বা বায়ুর উষ্ণতা লিখতে পারো, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। একেবারে সোজা একটা কথা, উপরে যা লিখেছি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, কম হতে থাকে। এখানে কি বলেছি, সমুদ্র থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। আলাদা বিষয়টা কিন্তু বিরাট কিছু আলাদা দিইনি। ক্লিয়ার? কি কারণে এই বিষয়টা ঘটে এবারে আমরা উল্লেখ করে দেব। দেখো এখানে 1, 2 করেও লিখতে পারো বা একটা পয়েন্টেও লিখতে পারো। 1, উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের প্রভাব পড়ে, অর্থাৎ সমুদ্রের প্রভাব উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়, ফলে উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু হয় সমভাবাপন্ন অর্থাৎ আরামদায়ক। সে কথাটাই আমরা এখানে জানাবো। সমুদ্রের প্রভাব থাকায় উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু হয় উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু হয় সমভাবাপন্ন। ক্লিয়ার? এই সমভাবাপন্ন বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি। কি হয়, সমুদ্রের শীতল জলীয় বাষ্পপূর্ণ বাতাস সহজেই উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করে এবং উপকূলের তাপমাত্রাকে কমিয়ে দেয়, অর্থাৎ আরামদায়ক জলবায়ু সেখানে বিরাজ করে, যাকে আমরা সমভাবাপন্ন জলবায়ু বলি। অপরদিকে, দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখতে পারো বা অপরদিকে শব্দটাও ব্যবহার করতে পারো। অপরদিকে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে সমুদ্রের প্রভাব পৌঁছায় না বা সমুদ্রের প্রভাব পড়ে না। লেখো সমুদ্রের প্রভাব পড়ে না। ক্লিয়ার? ফলে স্বাভাবিকভাবেই ওই অংশের জলবায়ু হয় চরম ভাবাপন্ন। ক্লিয়ার? চরম ভাবাপন্ন বিষয়টা কি? গরমের সময় গরম বেশি, ঠান্ডার সময় ঠান্ডা বেশি। তাহলে অনেক বেশি গরম হয়, কারণ সমুদ্রের প্রভাব গিয়ে তার এই গরম কমানোর কোনো ব্যবস্থা সেই দূরবর্তী স্থান সেই সুযোগ সে পায় না। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। একটা উদাহরণ দিয়ে দেব। একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও পুরীর তুলনায় নাগপুরের জলবায়ু হয়েছে চরম ভাবাপন্ন। ক্লিয়ার? বা এভাবে লিখতে পারো, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্রের তীরে পুরে অবস্থিত হয় তার জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন, এবং নাগপুর সমুদ্র থেকে দূরে অবস্থিত হয় তার জলবায়ু হয়েছে চরম ভাবাপন্ন। আশা করছি বোঝা গেছে। 4 নম্বর পয়েন্ট, ভূমির ঢাল।
ভূমির ঢালের উপর উষ্ণতার তারতম্য নির্ভর করে। কি লিখব এখানে? ভূমির ঢালের উপর উষ্ণতার তারতম্য নির্ভর করে। ভূমির ঢালের উপরে উষ্ণতার তারতম্য নির্ভর করে, অর্থাৎ বেশি হবে কি কম হবে তা কিন্তু ঢাল নিয়ন্ত্রণ করে দেয়। এরপরে আমরা পয়েন্ট আসছি কারণ। কি কারণে এই বিষয়টা ঘটে? দেখো, যে ঢালে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় সেই ঢালের উষ্ণতা বেশি হয়। কারণ আমরা প্রথম পয়েন্টে দেখেছি লম্বরশ্মি উষ্ণতা বেশি দেয়। ক্লিয়ার? তাহলে যে ঢালে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় সেই ঢালে উষ্ণতা বেশি হয়। অপরদিকে বা এবং যে ঢালে তির্যকভাবে পতিত হয় সেই ঢালের উষ্ণতা কম হয়। বিষয়টা একটু চিত্রে বোঝার চেষ্টা করি। এখানে আমরা উত্তর গোলার্ধের একটা পর্বতের ছবি দেখিয়েছি। উত্তর গোলার্ধের দক্ষিণ ঢালে, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দক্ষিণ ঢালে সূর্যরশ্মি লম্বভাবে পড়েছে, এটা দক্ষিণ ঢাল, ফলে এই জায়গার উষ্ণতা বেশি হচ্ছে। সেই রশ্মি যখন উত্তর ঢালে পড়ছে তখন সেখানে তির্যকভাবে পড়েছে, একবার এখান থেকে এই পর্যন্ত তির্যকভাবে পড়েছে, ফলে স্বাভাবিকভাবেই উত্তর ঢালের উষ্ণতা কম হয়েছে। এই ছবিটা দক্ষিণ গোলার্ধের ছবি হলে ঠিক বিপরীত ছবি হবে। ক্লিয়ার? তাহলে তির্যকভাবে পড়ার জন্যে কম হয়েছে। এবার আমরা এই উদাহরণটাই এখানে তুলে দেব। উত্তর গোলার্ধের দক্ষিণ ঢালে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় ওই অংশে উষ্ণতা হয় বেশি, এবং উত্তর ঢালে তির্যকভাবে পতিত হওয়ায় ওই অংশে উষ্ণতা হয় কম। এর সঙ্গে প্যারাগ্রাফ করে আর একটা সেন্টেন্স যোগ করে দিতেই পারো যে দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা দেখা যায়। আশা করছি বোঝা গেছে। চলে যাই পরের পয়েন্টে, সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, কারণ সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের পাশ দিয়ে যায়, তাই উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে বহুলাংশে। ক্লিয়ার? সেই কথাটা এখানে জানাবো। উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতা সমুদ্র স্রোত দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? বা সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে করে? কারণে আমরা দেখিয়ে দেব কিভাবে করছে। 1, উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে উপকূলের পাশ দিয়ে 2 নম্বর পয়েন্টে আমরা লিখব, উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হলে উপকূলের উষ্ণতা হ্রাস পায়। যেমন স্রোত প্রবাহিত হবে, শীতল স্রোত হলে শীতল স্রোতের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতা কমে যায়, উষ্ণ স্রোত হলে তার প্রভাবে উষ্ণতা বেড়ে যায়। একটা উদাহরণ দিয়ে দেব।
উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে, উষ্ণ উপসাগরীয় একটা বিখ্যাত স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ের হামারফেস্ট বন্দর, তোমরা নামটা নিশ্চয়ই শুনেছ, হামারফেস্ট বন্দর বরফ মুক্ত থাকে, বরফ মুক্ত থাকে। কেন? স্রোতটা কি বলে দিয়েছি আগেই, উষ্ণ উপসাগরীয় স্রোত, স্রোতটা যেহেতু উষ্ণ, আর হামারফেস্ট বন্দর এমন জায়গায় অবস্থিত সেখানে বরফ জমে থাকার কথা। নরওয়ের হামারফেস্ট বন্দরের কথা তোমরা নিশ্চয়ই জানো, নিশীথ সূর্যের দেশ বলা হয়। তো সেই হামারফেস্ট বন্দর কিন্তু বরফ মুক্ত থাকে। ক্লিয়ার? আর আমরা এই প্রশ্নের জন্য আর বিশেষ কোনো পয়েন্টকে আমরা বর্ণনা করব না, শুধু পয়েন্টগুলো আমরা এরপরে তুলে দেব। কিভাবে তুলে দেব? এছাড়াও এই উষ্ণতার তারতম্য ঘটাতে আরও বেশ কিছু বিষয় সাহায্য করে থাকে, তাদের শুধু নামগুলো আমরা তুলে দেব। 5 মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকাও তারতম্য ঘটিয়ে থাকে, শিল্পায়ন এবং নগরায়ন প্রভৃতিও উষ্ণতার বা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটাতে যথেষ্ট প্রভাব বিস্তার করে। প্রভাব ফেলে লিখে দাও। ঠিক আছে? তাহলে কি কি দেখলাম? মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, নগরায়ন, শিল্পায়ন প্রভৃতিও উষ্ণতার তারতম্য ঘটাতে যথেষ্ট সাহায্য করে থাকে বা উষ্ণতার তারতম্য ঘটাতে যথেষ্ট প্রভাব ফেলে থাকে। ক্লিয়ার? এইভাবেই আমরা এই প্রশ্নটার উত্তর পরীক্ষাতে দেব, কারণ এর থেকে বেশি পয়েন্ট যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অনেক বেশি সময় চলে যাবে। এটুকু লিখলেই যথেষ্ট। আজকের ক্লাস এখানেই শেষ করব।